পরদিন সকালে আমরা চা খেয়ে বেরোবো বেরোবো ভাবছি, এমন সময় লালমোহন বাবুর গাড়ি চলে এলো। ড্রাইভার হরিপদ বাবু বললেন যে যদিও সকাল সকাল রওনা হয়েছিলেন, বালাসোরের 30 কিলোমিটার আগে নাকি প্রচন্ড বৃষ্টি নামে, ফলে ওকে ঘন্টা চারেক বালাসোরেই থাকতে হয়েছিল। গাড়ি নাকি দিব্যি এসেছে, কোনো ট্রাবল দেয়নি। হরিপদ বাবুর জন্য আমাদের হোটেলের কাছেই নিউ হোটেলে একটা ঘর বুক করে রাখা হয়েছিল, কারণ নীলাচলে জায়গা ছিল না। গাড়িটা নীলাচলে রেখে ভদ্রলোক চলে গেলেন নিজের হোটেলে। আমরা বলে দিলাম দিন ভালো থাকলে দুপুরের দিকে ভুবনেশ্বরটা সেরে আসতে পারি, 1টার মধ্যে মন্দির টন্দির সব দেখে ঘুরে আসা যাবে। ফেলুদা বলেই রেখেছিল সকালে একবার স্টেশনে যাবে, ওর আবার স্টেটসম্যান না পড়লে চলে না, হোটেলে দেয় শুধু বাংলা কাগজ। হাঁটা পথে হোটেল থেকে স্টেশনে যেতে লাগে আধ ঘন্টা। আমরা যখন পৌঁছলাম তখন 9:45। কলকাতা থেকে জগন্নাথ এক্সপ্রেস এসে গেছে 7টায়, পুরী এক্সপ্রেস 1 ঘন্টা লেট, এই এলো বলে। কোথাও যাবার না থাকলেও স্টেশনে আসতে দারুণ লাগে, বিশেষ করে কোনো বড় ট্রেন আসা মাত্র ঠান্ডা স্টেশন কিরকম টকবগিয়ে ফুটে ওঠে, সে জিনিস দেখে দেখেও পুরনো হয় না। বুক স্টলে গিয়ে লালমোহন বাবু প্রথমেই জিজ্ঞেস করলেন বিখ্যাত রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক জটায়ুর কোনো বই আছে কিনা। এটা করার কোনো মানেই হয় না, কারণ ওই সিরিজের গোটা 10 বই সামনেই রাখা হয়েছে, আর তার মধ্যে 3টে যে জটায়ুর সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। ফেলুদা খবরের কাগজ কিনে অন্য বই ঘাটছে, এমন সময় একটা গলা পেলাম, জ্যৈষ্ঠের রহস্য মাসিকটা এসেছে। পাশ ফিরে দেখি নিশীথ বাবু। ভদ্রলোক প্রথমে আমাদেরকে দেখেননি, চোখ পড়তে কান অবধি হেসে ফেললেন। দেখুন পাশে গোয়েন্দা দাঁড়িয়ে, আর আমি কিনছি রহস্য মাসিক। আপনার বসের কি খবর? ফেলুদা জিজ্ঞেস করলো। আর বলবেন না, বললেন নিশীথ বাবু। অ্যাপয়েন্টমেন্ট না করেই লোকে চলে আসে, আর দেখা করার জন্য ঝুলোঝুলি করে। পুঁথিরা তো সমাজদার আছে, জানতুম না মশাই। আবার কি এলো? লম্বা চাপদারি, চোখে কালো চশমা। নাম জানতে চাইলে বললেন নাম বললে চিনবেন না, তোমার মনিব। বলো ভালো পুঁথির খবর আছে। বললুম কর্তাকে, বললেন নিয়ে এসো। হাতে নিয়ে গিয়ে বসালুম। আরো কিছু চিঠি টাইপ করার ছিল, ঘরে চলে গেছি। উমা, 3 মিনিটের মধ্যেই কি হাক ডাক! গিয়ে দেখি কর্তার মুখ ফ্যাকাশে। এই বুঝি হার্টফেল করবেন? বললেন একে নিয়ে যাও। ভদ্রলোককে তৎক্ষণাৎ নিয়ে চলে এলাম। সে আবার যাবার সময় বলে কি, তোমাদের মনিবের হার্টের ব্যামো আছে নিশ্চয়ই, ডাক্তার দেখাও। এখন কেমন আছেন উনি? এখন অনেকটা ভালো। ভদ্রলোক প্ল্যাটফর্মের ঘড়িটার দিকে দৃষ্টি দিয়েই আটকে উঠেছেন। উমা, এত যে লেট হয়ে গেছে সেটা তো খেয়ালই করিনি। শুনুন মশাই, আছেন তো কদিন, একদিন সব বলবো, সে অনেক ব্যাপার। আচ্ছা। ইতিমধ্যে পুরী এক্সপ্রেস এসে পড়েছিল। গার্ডের হুইসেলের সঙ্গে ট্রেন ছেড়ে দিল, আর নিশীথ বাবুও ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন। ফেলুদা একটা চটি বই দেখে রেখেছিল, সেটা কিনে নিল। দাম 17.50। নাম এ গাইড টু নেপাল। ফেরার পথে ফেলুদা বলল, আপনারা বরং আজই ভুবনেশ্বরটা দেখে আসুন। একটা ফিলিং হচ্ছে আমার এখানে থাকা দরকার। এক্ষুনি কিছু হবে বলে মনে হয় না, তবে আবহাওয়া সুবিধার নয়। তাছাড়া আমার কিছু কাজও আছে। কাঠমান্ডুতে একটা ফোন করা দরকার, তথ্যগুলো জট পাকিয়ে যাওয়ার আগে একটু গুছিয়ে ফেলা দরকার। আমি ফেলুদার এই মুডটা ভালো করে জানি। ও এখন গুছিয়ে নেবে নিজেকে, মৌনী হয়ে যাবে, খাটে চিত হয়ে শুয়ে শূন্যে চেয়ে থাকবে। আমি লক্ষ্য করেছি এই অবস্থায় ওর প্রায় 3-4 মিনিট ধরে চোখের পাতা পড়ে না। আমরা যদি এ সময় ঘরে থাকি তো ফিসফিস করে কথা বলি, সবচেয়ে ভালো হয় ঘরে না থাকলে। আর ফেলুদার সঙ্গই যদি না পাই তো ভুবনেশ্বরে যেতে ক্ষতি কি? আমি লালমোহন বাবুকে ইশারায় বুঝিয়ে দিলাম যে আমাদের যাওয়াই উচিত। হোটেলের কাছাকাছি যখন পৌঁছেছি তখন দেখি একজন চেনা লোক গেট দিয়ে বেরোচ্ছেন। আরে দেখেছেন, আর 1 মিনিট দেরি হলেই আর দেখা হতো না, বললেন বিলাস মজুমদার। চলুন ওপরে। বিলাসবাবু আমাদের ঘরে এসে চেয়ারে বসে কপালের ঘাম মুছলেন। আপনি তো আমার অ্যাডভাইস নিয়েছে শুনলাম, একগাল হেসে বললেন লালমোহন বাবু। শুধু তাই না, বললেন ভদ্রলোক, আপনি ঠিক যেমনটি বলেছিলেন একেবারে হুবহু তাই, যাকে বলে ভূত দেখা। আমি তো অপ্রস্তুতি পড়ে গিয়েছিলাম মশাই, দাড়ি সত্ত্বেও লোকটা চিনে ফেললো। ফেলুদা বলল, আপনি বোধহয় খেয়াল করেননি যে আপনার চেহারায় একটি বিশেষ চিহ্ন আছে, যেটা চট করে ভুলবার নয়। বিলাসবাবু একটু অবাক হয়ে বললেন, কি বলুন তো? আপনার কপালের 3rd আই, বলল ফেলুদা। ঠিক বলেছেন, ওটা তো আমার খেয়ালই হয়নি। যাকে একটা আশ্চর্য ব্যাপার হলো কি জানেন, লোকটা দশা দেখে আমার ওর উপর মায়া হলো। আর ওই ঘটনাটার ফলে বোধহয় ওকে কাঠমান্ডুতে যেমন দেখেছিলাম তেমন আর নেই তিনি। এই 6-7 মাসে কেমন যেন বুড়িয়ে গেছেন, বয়স বেড়ে গেছে 10 বছর। আজ দেখা করে খুব ভালো হলো।
এবার ঘটনাটা মন থেকে মুছে ফেলতে কোনো অসুবিধা হবে না। এটা সুখবর, বলল ফেলুদা। শুধু অনুমানের উপর ভিত্তি করে আপনি বেশি দূর এগোতেও পারতেন না। ভদ্রলোক উঠে পড়লেন। আপনাদের প্ল্যান কি? ফেলুদা বলল, এরা দুজন যাচ্ছে ভুবনেশ্বর, সন্ধ্যায় ফিরবেন। আমি এখানেই আছি। আমি ভাবছি কালই বেরিয়ে পড়ব। উড়িষ্যা ফরেস্টগুলো দেখা হয়নি, যদি পারি যাবার আগে গুড বাই করে যাব। আমরা বেরোতে বেরোতে 12:30 বাজলেও দিনটা ভালো থাকায় আর চমৎকার রাস্তায় হরিপদ বাবুর স্পিডোমিটারের কাটা 80 কিলোমিটারের নিচে নামতে না দেওয়ার দরুন আমরা ঠিক 42 মিনিটে ভুবনেশ্বরে পৌঁছে গেলাম। আমরা প্রথমে চলে গেলাম রাজারানী মন্দির দেখতে, কারণ এরই গায়ের একটা যক্ষের মাথা চুরি হয়ে গিয়েছিল আর ফেলুদা তখন তার আশ্চর্য গোয়েন্দাগিরির ফলে সেটা উদ্ধার করে দিয়েছিল। সেটাকে মন্দিরের গায়ে চিনতে পেরে শির দ্বারা এমন একটা শিহরণ খেলে গেল, বলতে পারবো না। অবশ্য মন্দির তো শুধুই একটাই নয়, লিঙ্গরাজ, কেদারগৌরী, মুক্তেশ্বর, ব্রহ্মেশ্বর, ভাস্করেশ্বর, আরো কত কত যে ঈশ্বর তা মনেও নেই। লালমোহন বাবুর আবার সবগুলো দেখা চাই, কারণ এথেনিয়াম ইনস্টিটিউশনের সেই কবি শিক্ষক বৈকুণ্ঠনাথ মল্লিকের নাকি 4 লাইনের একটা গ্রেট পোয়েম আছে ভুবনেশ্বর নিয়ে, যেটা ওকে হন্ট করে। মুক্তেশ্বরের চাতালা দাঁড়িয়ে প্রায় 40 জন দেশি বিদেশি টুরিস্টের সামনে উনি সেটা গলা ছেড়ে আবৃত্তি করলেন। কত শত অজ্ঞাত মাইকেল অ্যাঞ্জেলো একদা এই ভারতবর্ষে ছিল, নীরবে ঘষিছে তাহা ভাস্কর্যে ভাষ্য ভুবনেশ্বর। ভদ্রলোক যাতে কষ্ট না পান তাই আমি মুখে বা বললাম, যদিও অ্যাঞ্জেলোর সঙ্গে মিল করে দেবার জন্য ছিলকে ছেলো করাটা মোটেই আমার গ্রেট পোয়েটের লক্ষণ বলে মনে হলো না। কথাটা নরম করে ওকে বলাতেই ভদ্রলোক লেগেই গেলেন। পোয়েটের ব্যাকগ্রাউন্ড না জেনে ভার্স ক্রিটিসাইজ করার বদ অভ্যাসটা কোথায় পেলে তপেশ? বৈকুণ্ঠ মল্লিক চুচুড়ার লোক ছিলেন, ওখানে ছিলকে ছেলেই বলে, ওতে ভুল নেই। ভুবনেশ্বর ছিমছাম শহর, তাতে সন্দেহ নেই, কিন্তু আমার মতো সমুদ্র না থাকায় পুরীর পাশে দাঁড়াতে পারে না। কাজে 7টা নাগাদ আবার নীলাচল হোটেলে ফিরে আসতে দিব্যি ভালো লাগলো। 3 ধাপ সিঁড়ি দিয়ে হোটেলের বারান্দায় উঠতেই ম্যানেজার শ্যামলাল বারিক তার ঘর থেকে হাঁক দিলেন, ও মশাই, মেসেজ আছে। আমরা হন্তদন্ত হয়ে ঢুকলাম তার ঘরে। মিত্তির মশাই এই 10 মিনিট হলো বেরুলেন, বললেন আপনারা যেন ঘরেই থাকেন। কি ব্যাপার, কোথায় গেলেন? থানা থেকে ফোন করেছিল ওকে, ডিজিসানের বাড়িতে চুরি হয়েছে, একটা মহামূল্য পুঁথি। আশ্চর্য, ফেলুদার মন বলছিল কিছু একটা হবে, আর হয়েই গেল। আচ্ছা, স্নান করে চা খেয়ে শরীরের ক্লান্তি দূর হলো ঠিকই, কিন্তু মন ছটফট, বুকের ভেতর ঢিপ ঢিপ। ফেলুদা তদন্তে লেগে গেছে। পুরী আমাদেরকে হতাশ করেনি, কিন্তু সেই সঙ্গে এও মনে হচ্ছে এতে ফেলুদার ট্যাকে কিছু আসবে কি। অবশ্য কেস তেমন জমজমাটি হলে রোজগার হলো কিনা সেটা ফেলুদা ভুলে যায়। অনেক সময় রোজগার যেগুলোতে হয়, মানে মক্কেল যেখানে ঘরে এসে ফেলুদাকে তদন্তের ভার দেয়, সেখানে পকেট ভরলেও মন ভরে না, কারণ রহস্যটা হয় মামুলি। আবার এমন অনেকবার হয়েছে যে ফেলুদা শখ করে তদন্ত করেছে, পয়সা হয়তো কিছুই আসেনি, অথচ রহস্য জটিল হওয়াতে সমাধান করে মন মেজাজ মগজ সব একেবারে চাঙিয়ে উঠেছে। কাকে সাসপেক্ট করছো তপেশ? 8টা নাগাদ প্রশ্ন করলেন লালমোহন বাবু। উনি এতক্ষণ হাত দুটোকে পিছনে জড়ো করে আমাদের ঘরে পায়চারি করছিলেন। আমি বললাম, চুরি করার সবচেয়ে বেশি সুযোগ তো নিশীথ বাবুর, কিন্তু সেই জন্যই উনি করবেন বলে মনে হয় না। এছাড়া হিঙ্গরানীর লোভ তো ছিলই ওই পুঁথির ওপর। বিলাস মজুমদারও টাকা আর প্রতিশোধের জন্য করতে পারেন। তারপর লক্ষণ ভট্ট। না 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 না, ভীষণভাবে প্রতিবাদ করে উঠলেন লালমোহন বাবু। এমন একজন লোককে এর মধ্যে টেনো না প্লিজ। কি অলৌকিক ক্ষমতা, ভেবে দেখো তো ভদ্রলোকের। আপনার কি মনে হয়? আমি পাল্টা প্রশ্ন করলাম। আমার মনে হয় তুমি আসল লোকটাকেই বাদ দিয়ে গেলে। কে? সেনমশাই হিমসেলফ। সে কি, উনি নিজের জিনিস নিজে চুরি করতে যাবেন কেন? চুরি নয়, পাচার। চোরাই মাল পাচার করলেন একদিনে। হিঙ্গরানী হাইয়ার প্রাইস অফার করেছেন আর উনি বেচে দিয়েছেন, লোককে বলছেন চুরি। আমি ভেবে দেখছিলাম লালমোহন বাবুর কথা ঠিক হতে পারে কিনা। এমন সময় রুম বয় এসে খবর দিল যে আমার টেলিফোন আছে। ফেলুদা। রুদ্ধশ্বাসে নিচে গিয়ে ফোন ধরলাম। কি ব্যাপার? শ্যামলাল বাবু বলেছেন? হ্যাঁ, কিন্তু কিছু বুঝতে পারলে? নিশীথ বাবু হাওয়া। তাই বুঝি, পুলিশে খবর দিল কে? সেসব গিয়ে বলবো, আমি 8 ঘন্টার মধ্যেই ফিরছি। ভুবনেশ্বর কেমন লাগলো? ভালো। ফেলুদা ফোন রেখে দিয়েছে।
লালমোহন বাবুকে বললাম। ভদ্রলোক মাথা চুলকে বললেন, সিন অফ ক্রাইমে একবার গিয়ে পড়তে পারলে ভালোই হতো, তবে তোমার দাদা বোধহয় চাইছেন না। আরো 1 ঘন্টা অপেক্ষা করো। যখন ফেলুদা এলো না তখন সত্যি চিন্তা হতে শুরু করলো। রুম বয়কে বলে আমরা আরেক দফা চা আনিয়ে নিলাম। দুজনে পালা করে পায়চারি করছি। ইতিমধ্যে একটা অন্যায় কাজ করে ফেলেছি, কিন্তু না করে পারলাম না। ফেলুদার খাতাটা খাটের উপরই ছিল, তাতে আজ দুপুরে ও কি লিখেছে সেটা দেখে ফেলেছি, যদিও মাথা মুন্ডা কিছুই বুঝিনি। ওর ধনী ব্যবসায়ী মক্কেল হরিহর জরিওয়ালার দেওয়া ক্রস মার্কা ডট পেনে একটা পাতায় ছড়িয়ে লেখা রয়েছে, ডায়াবিট, গাউট, সাপ কি ফিরে আসবে। ছেলেকে চেনে না কেন? কালো ডাক কাকে? কেন? লাঠি হাতে কে হাঁটে? 9টা নাগাদ ধৈর্য ফুরিয়ে গেল। যা থাকে কপালে বলে দুজনই বেরিয়ে পড়লাম। সাগরিকা থেকে ফিরতে হলে ফেলুদা সমুদ্রের ধার দিয়ে শর্টকাটই নেবে। আমরা তাই হোটেল থেকে বেরিয়ে ডাইনিই ঘুরলাম। কালো রাত্রে রেলওয়ে হোটেল থেকে সমুদ্রের ধার ধরে ফিরবার সময় মনে হয়েছে দিনে আর রাতে কত তফাৎ। ঢেউয়ের গর্জন যেমন দিনে তেমনি রাত্রিরেও চলে, কিন্তু রাত্রের সমস্ত ব্যাপারটা আবছা অন্ধকারে ঘটে বলে গা ছমছম করে অনেক বেশি। প্রকৃতির কি অদ্ভুত খেয়াল! জলের ফসফরাস না থাকলে এমন মেঘলা রাত্রিরে কি ঢেউগুলোকে দেখা যেত? দূরে বায়ে আকাশটা যে ফিকে হয়ে আছে সেটা শহরের আলোর জন্য। সামনের দূরের টিমটিমে আলোর বিন্দুগুলো নিশ্চয়ই দুলিয়া বস্তির। আমরা দুজনে যতটা পারা যায় জল দূরে রেখে বাঁ দিক ধরে চলতে লাগলাম। ঢেউয়ের ফেনা আমাদের 20-25 হাত দূর অবধি গড়িয়ে এসে থেমে যাচ্ছে। লালমোহন বাবুর সঙ্গে টর্চ আছে, কিন্তু অপ্রয়োজনে সেটা ব্যবহার করার কোনো মানে হয় না। আর সারাদিন বৃষ্টি না হয় বালি শুকনো, কিন্তু তাও পা বসে যায়। এ বালি দীঘার মতো জমাট নয় যে প্লেন ল্যান্ড করবে। লালমোহন বাবু কেটস পরেছেন আর আমি চপ্পল। এই চপ্পলে হঠাৎ জানি কিসের সঙ্গে ঠোক্কর খেলাম, আর খাওয়ার সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে বালিতে। লালমোহন বাবু কি হলো করে এগিয়ে এসে কিসে জানি বাধা পেয়ে হুড়মড়িয়ে পড়ে দুবার হেল্প হেল্প বলে বিকট চিৎকার করে উঠলেন। আমি ধরা গলায় বললাম, আমার পেটের নিচে 2টো ঠ্যাং। বলো কি? আমরা দুজনেই কোনো রকমে উঠে পড়েছি। লালমোহন বাবু টর্চটা জ্বালাতে চেষ্টা করতে পারছেন না বলেই সেটার পেছনে থাবড়া মারছেন। একটা গোলানি শব্দ, তারপর একটা মানুষের শরীর বাড়ি থেকে উঠে বসলো। চোখে যতটা না দেখছি তার চেয়ে বেশি আন্দাজে বুঝছি। হাতটা দে। ফেলুদা! আমি ডান হাতটা বাড়ালাম। ফেলুদা সেটা ধরে এক ঝটকে উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ আমার পিঠে হাত রেখে টলল। টর্চ জ্বলেছে। লালমোহন বাবু কাপা হাতে আলোটা ফেলুদার মুখে ফেললেন। ফেলুদা নিজের ডান হাতটা সাবধানে মাথার উপর রেখে যন্ত্রণায় মুখটা বিকৃত করে হাতটা নামিয়ে নিল। টর্চের আলোয় দেখলাম হাতের তেলোয় রক্ত। ফেটে গেছে? ফাটা গলায় প্রশ্ন করলেন জটায়ু। কিন্তু ফেলুদার চোখে ভ্রুকুটি। কিরকম হলো? ফেলুদাকে এত হতভম্ব হতে দেখিনি কখনো। ও নিজের পকেট থেকে ছোট্ট টর্চটা বার করে এদিক ওদিক ফেললো। এক জোড়া জুতো পরা পায়ের ছাপ ফেলুদা যেখানে পড়েছিল তার পাশ থেকে চলে গেছে উঁচু পাড়টার দিকে, যেখানে বালি শেষ হয়ে গেছে। আমরা এগিয়ে গেলাম পায়ের ছাপ ধরে। পার এখানে বুক অবধি উঁচু, উপরে ঘাস আর ঝোপড়া। কাছাকাছির মধ্যে বাড়ি নেই। যেখানে লোকটা আরো উপরে উঠে গেছে সেখানে বাড়িতে কিছু ঘাসের চাবড়া পড়ে থাকতে দেখলে বুঝলাম লোকটাকে বেশ কসরত করে উঠতে হয়েছে। ফেলুদা হোটেল মুখো ঘুরলো, আমরা তার পিছনে। আপনি কতক্ষণ এইভাবে পড়েছিলেন বলুন তো? লালমোহন বাবুর গলার স্বর এখনো স্বাভাবিক হয়নি। ফেলুদা রিস্টওয়াচের উপর টর্চ ফেলে বলল, প্রায় আধা ঘন্টা। মাথায় তো স্টিচ দিতে হবে বলে মনে হচ্ছে। না, আমার মাথায় শুধু বাড়ি লেগেছে, জখম হয়নি। তাহলে রক্ত? ফেলুদা কোনো জবাব দিল না। নয়। হোটেলে এসে মাথায় বরফ দিয়ে ফেলুদার ব্যথাটা কমল। এই কীর্তির জন্য কে দায়ী সে সম্বন্ধে ফেলুদার কোনো ধারণা নেই। সাগরিকা থেকে ফেরার পথে জনমানব শূন্য বিচে হঠাৎ চোখের ওপর আচমকা টর্চের আলো, আর তারপরই মাথায় বাড়ি। ফেলুদা ফোন করে মহাপাত্রকে ঘটনাটা বলায় ভদ্রলোক বললেন, আপনি একটু বুঝে সুঝে চলুন মশাই। কিছু অত্যন্ত বেপরোয়া লোক যে আশেপাশে ঘোরাফেরা করছে তাতে কোনো সন্দেহ নেই। আপনি চুপচাপ থেকে পুরো ব্যাপারটা আমাদের হ্যান্ডেল করতে দিলে সবচেয়ে ভালো হয়। ফেলুদা উত্তরে বলে যে এই ঘটনাটা ঘটবার আগে সেটা বললে ও হয়তো ভেবে দেখতে পারত, কিন্তু এখন টু লেট। রাত্রে খাওয়া সেরে ঘরে এসেছি।
ঘড়িতে বলছে 11:15। এমন সময় শ্যামলাল বারিক একটি ভদ্রলোককে নিয়ে আমাদের ঘরে ঢুকলেন। বছর 40 বয়স, ফর্সা ফিটফাট চেহারা, চোখে পুরো কালো ফ্রেমের চশমা। শ্যামলাল বাবু বললেন, ইনি আধ ঘন্টা ধরে অপেক্ষা করছেন, আপনারা খাচ্ছিলেন তাই আর ডিস্টার্ব করিনি। ভদ্রলোককে বসিয়ে শ্যামলাল বাবু বিদায় নিলেন। আগন্তুক ফেলুদার দিকে চেয়ে হেসে বললেন, আমি আপনার নাম শুনেছি, ইনফ্যাক্ট আপনার কীর্তিকলাপ পড়ার দরুন এদের দুজনকেও চিনতে পারছি। আমার নাম মহিম সেন। ফেলুদার ভুরু কুচকে গেল। তার মানে দুর্গাগতি সেন আমার বাবা। আমরা তিনজনই চুপ। ভদ্রলোকে কথা বলে চললেন, আমি এসেছি আজই দুপুরে মোচরে, আমাদের কোম্পানির একটা গেস্ট হাউস আছে, সেখানে এসে উঠেছি। আপনার বাবার সঙ্গে দেখা করেননি? ফেলুদা জিজ্ঞেস করলেন। ফোন করেছিলাম, এসেই ওর সেক্রেটারি ধরেছিলেন। আমি আমার পরিচয় দিলাম, উনি বাবার সঙ্গে কথা বলে জানালেন বাবা ফোনে আসতে চাইছেন না। কারণ? জানি না। ফেলুদা বলল, আপনার বাবার সঙ্গে কথা বলে আমার ধারণা হয়েছে তিনি আপনার প্রতি খুব প্রসন্ন নন। কেন, আপনি সেটা অনুমান করতে পারছেন না? ভদ্রলোক ফেলুদার অফার করা চারমিনার প্রত্যাখ্যান করে নিজের একটা রত্মান ধরিয়ে বললেন, দেখুন, বাবার সঙ্গে আমার খুব একটা মেলামেশা কোনোদিনও ছিল না, তাই বলে অসদ্ভাবও ছিল না। আমি আর হবি সম্পর্কে কোনোদিন বিশেষ ইন্টারেস্ট দেখাইনি। আর্টের চোখ আমার নেই। আমি থাকি কলকাতায়, কোম্পানির কাজে বার দুয়েক বিদেশে যেতে হয়। চিঠি লিখে সবসময়ই উত্তর পেয়েছি, তা পোস্ট কার্ডে দুটো লাইন হলেও। বাবা এখানে আসবার পর দুবার আমি আমার স্ত্রী ওরই বাড়ির দোতলায় 2 সপ্তাহ করে থেকে গেছি। আমার একটা বছর আরেকের ছেলে আছে, তাকে উনি অত্যন্ত স্নেহ করেন। কিন্তু এবার যেটা করলেন সেটা আমার কাছে একেবারে রহস্য। বাবার মতো শক্ত লোকের 62 বছরে ভীমরতি ধরবে, এটা বিশ্বাস করা কঠিন। কোনো তৃতীয় ব্যক্তি এর জন্য দায়ী কিনা তাও জানি না। তাই যখন শুনলাম আপনি এসে রয়েছেন পুরীতে, ভাবলাম একবার দেখা করেই যাই। আপনার বাবার সেক্রেটারিটি কদিন রয়েছি? তা বছর 4 হবে। আমি 76-এ এসে ওকে দেখেছি। কিরকম লোক বলে আপনার মনে হয়েছে? আমার পক্ষে বলা শক্ত। এটুকু বলতে পারি যে চিঠি টাইপ করা ইত্যাদি মোটামুটি জানলেও বাবা ওর সঙ্গে কথা বললে নিশ্চয়ই আনন্দ পেতেন না। তাহলে আপনাকে খবর দেই, আপনার বাবার সংগ্রহের সবচেয়ে মূল্যবান পুঁথিটি আজ চুরি হয়েছে, আর সেই সঙ্গে তার সেক্রেটারিও উধাও। মহিমবাবুর মুখ হা হয়ে গেল। বলেন কি? আপনি গিয়েছিলেন ওখানে? আগে হ্যাঁ। কিরকম দেখলেন বাবাকে? স্বভাবতই মুহ্যমান। ওর দুপুরে ওষুধ খেয়ে ঘুমানোর অভ্যাস হয়েছে আজকাল, আগে ছিল কিনা জানি না। আজ বিকেলে 6:30টায় একজন আমেরিকান ভদ্রলোকের আসবার কথা ছিল। নিশীথবাবু অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা দেখেন, কেউ এলে উনিই সঙ্গে করে নিয়ে যান। আজ উনি ছিলেন না, চাকর ছিল, সেই সাহেবকে নিয়ে যায় উপরে। আপনার বাবা সাধারণত 4:30টার মধ্যে উঠে পড়েন, কিন্তু আজ উঠতে হয়ে গিয়েছিল প্রায় 6টা। যাই হোক, সাহেব পুঁথি দেখতে চায়। মিস্টার সেন আলমারির দেরাজ খুলে দেখেন শালুর মুরগ ঠিকই আছে, কিন্তু তার ভেতরে রয়ে গেছে দুটো কাঠের মাঝখানে ফালি করে কাটা এক গোছা সাদা কাগজ। আপনার বাবা খুবই বিচলিত হয়ে পড়েন। শেষটায় ওই আমেরিকানই পুলিশে ফোন করে। কিন্তু তার মানে কি নিশীথবাবুই কি? তাই তো মনে হচ্ছে। ভদ্রলোকের সকালে স্টেশনে দেখা হয়েছিল। এখন মনে হচ্ছে টিকিট কিনতে গিয়েছিলেন, কারণ ওর ঘরে সুটকেস বেরিং নেই। স্টেশনে গিয়েছিল পুলিশ, কিন্তু ততক্ষণে পুরী এক্সপ্রেস, হাওড়া প্যাসেঞ্জার দুটোই চলে গেছে। অবশ্য ওরা পরের স্টেশনগুলোতে খবর পাঠিয়ে দিয়েছে। আমরা তিনজনই চুপ। এর মধ্যে এত ঘটনা ঘটে গেছে শুনে মাথা ভো ভো করতে লাগলো। আপনার বাবা গত বছর নেপাল গিয়েছিলেন, সে খবর জানেন? মহিমবাবু বললেন, অগাস্টের পর গিয়ে থাকলে জানার কথা নয়, কারণ আমি তখন থেকে 7 মাস দেশের বাইরে। বাবা পুঁথির খোঁজে অনেক জায়গায় যেতেন। কেন, নেপালে কি হয়েছিল? ফেলুদা এই প্রশ্নের কোনো জবাব না দিয়ে বলল, আপনার বাবার গাউট হয়েছে, এটাও কি আপনার কাছে নতুন খবর? মহিমবাবু যেন আকাশ থেকে পড়লেন। গাউট? বাবার গাউট? বিশ্বাস করা কঠিন। খুবই। গত বছর মে মাসেও দেখেছি বাবা ভোরে আর সন্ধ্যায় সমুদ্রের ধারে বালির ওপর দিয়ে হনহনিয়ে হেঁটে চলেছেন। ওনার খাওয়া দাওয়াও ছিল পরিমিত, ড্রিঙ্ক করতেন না, কোনোরকম অনিয়ম করতেন না। স্বাস্থ্য নিয়ে ওর একটা অহংকার ছিল। বাবার গাউট হলে খুবই আশ্চর্য হব, আর খুবই ট্র্যাজিক ব্যাপার হবে। এটাই কি ওর বর্তমান মানসিক অবস্থার কারণ হতে পারে? তা তো পারি, বেশ জোরের সঙ্গে বললেন মহিমবাবু। নিজেকে পঙ্গু বলে মেনে নেওয়াটা বাবার পক্ষে খুবই কঠিন হবে। ফেলুদা বললেন, আমি রয়েছি আরো কয়েকদিন, দেখি যদি কিছু করতে পারি।
আমার কাছে অনেক কিছুই এখন পর্যন্ত ধোয়াটে। মহিমবাবু উঠে পড়ে বললেন, আমি এসেছি বাবার সঙ্গে আমার পুরনো ব্যবসা সম্পর্কিত কিছু জরুরি ব্যাপার নিয়ে আলোচনা করতে। সেটা যতদিন না সম্ভব হচ্ছে ততদিন আমাকেও থাকতে হবে। ভদ্রলোক চলে যাবার পর শুতে শুতে প্রায় 12টা হলো। পাশের ঘর থেকে লালমোহন বাবু গুড নাইট করতে এলেন, যেমন রোজই আসেন। ওর রুমমেট আজ সকালে চলে গেছেন, উনি এখন একা। বললেন, ভালো কথা, আপনি তো আজ কাঠমান্ডুতে ফোন করেছিলেন। তা করেছিলাম। কি ব্যাপার মশাই? বীর হাসপাতালে ডক্টর ভার্গবকে জিজ্ঞেস করলাম গত অক্টোবরে বিলাস মজুমদার নামে কোনো ব্যক্তি হেভি ইনজুরি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল কিনা। কি বললেন? বললেন হ্যাঁ, শিনবোন, কলার বোন, পাজরার হাড়, থুতনি সব বললেন। আপনার বুঝি মজুমদারের কথা বিশ্বাস হয়নি? সন্দেহ জিনিসটা গোয়েন্দাগিরির একটা অপরিহার্য অঙ্গ লালমোহন বাবু। কেন, আপনার গল্পের গোয়েন্দা প্রখর রুদ্র কি ওই বাতিক থেকে মুক্ত? না না, তা তো নয়, মোটেই নয়। বিড়বিড় করতে করতে ভদ্রলোক ফিরে গেলেন ওর ঘরে। বেশি রাত হলে সমুদ্রের গর্জন শোনা যায় আমাদের ঘর থেকে। আমি জানি ফেলুদার মনের মধ্যেও ঢেউয়ের ওঠানামা চলছে, যদিও বাইরে দেখছি শান্ত গম্ভীর্য। এটা অবশ্য সমুদ্রেরই একটা রূপ। এই রূপটা নলিয়ারা দেখতে পায় মাছে নৌকো করে ব্রেকার্স পেরিয়ে গেলে। তারপর ওটা কি ফেলুদা? বেডসাইড ল্যাম্পটা নেভাতে গিয়ে দেখি ফেলুদা পকেট থেকে একটা চ্যাপ্টা চৌকো ব্রাউন রঙের জিনিস বার করছে। ভালো করে দেখে বুঝলাম এটা একটা মানি ব্যাগ। ব্যাগটার ভেতর থেকে কয়েকটা 10 টাকা নোট বার করে অন্যমনস্কভাবে দেখে সেগুলোকে আবার ভেতরে পুরে দিয়ে ফেলুদা বলল, এটা নিশীথবাবুর রাজ্যে কিছু কাগজপত্রের তলায় ছিল। আশ্চর্য, লোকটা বাক্স বিছানা নিয়েছে অথচ পার্সটাই ভুলে গেছে। 10। চোখ খুলতে যখন দেখলাম ফেলুদা যোগব্যায়াম করছে, তখন বুঝলাম সূর্য উঠতে এখনো অনেক দেরি। অথচ এটা জানি যে ও অনেক রাত পর্যন্ত ল্যাম্প জ্বালিয়ে কাজ করেছে। একটা শব্দ শুনে বারান্দার দিকে জানালাটার দিকে চাইতে দেখি লালমোহন বাবুও এর মধ্যে উঠে পড়ে টুথব্রাশে ওর প্রিয় লাল সাদা ডোরা কাটা সিগন্যাল টুথপেস্ট লাগাচ্ছেন। বুঝলাম আমাদের দুজনের মনের অবস্থা একই। ফেলুদা ব্যায়াম শেষ করে বলল, চা খেয়েই বেরিয়ে পড়ব। কোথাও যাবার আছে বুঝি? মাথাটা পরিষ্কার করা দরকার। বিশালতার সামনে পড়লে সেটা সময় সময় হয়। ভোরের সমুদ্রের দিকে চাইলেই একটা টনিকের কাজ দেয়। বেরোবার আগে শ্যামলাল বারিকের ঘরে গিয়ে ফেলুদা বলল, শুনুন, কয়েকটা ব্যাপার আছে। নেপালে একটা কল বুক করতে হবে, এই নিন নম্বর। আর মহাপাত্রের কাছ থেকে কোনো মেসেজ এলে রেখে দেবেন। আর হ্যাঁ, এখানে খুব ভালো অ্যালোপ্যাথিক ডাক্তার কে আছে। কটা চাই? আপনি কি ভাবছেন অজপাড়াগায় এসে পড়েছেন? বুড়ো হাবড়া হলে চলবে না। ইয়াং চৌকস ডাক্তার চাই। বেশ তো, ডক্টর সেনাপতি আছেন। গ্র্যান্ড রোডে উৎকল কেমিস্টের চেম্বার আছে। সকাল 10টার পরে গেলেই দেখা পাবেন। আমরা বেরিয়ে পড়লাম। সমুদ্রের ধারে স্নানের লোক এখনো কেউ আসেনি। শুধু নুলিয়া ছাড়া আর কোনো মানুষ দেখা যাচ্ছে না। পূবের আকাশ ফিকে লাল। ছাই রঙের মেঘের টুকরোগুলো নিচের দিকটা গোলাপি হয়ে আসছে। সমুদ্র কালচে নীল। শুধু তীরে এসে ভাঙা ঢেউয়ের মাথাগুলো সাদা। প্রথম দিন এসে যে 3টে নুলিয়া ছেলেকে তীরে বসে খেলতে দেখেছিলাম, কাঁকড়া সম্বন্ধে তাদের ভীষণ কৌতূহল। ওই কাঁকড়াই হলো লালমোহন বাবুর মতে পুরীর সমুদ্র তটের একমাত্র মাইনাস পয়েন্ট। কি নাম রে তোর? 3টে নুলিয়া ছেলের একটার মাথায় পাগড়ির মতো করে বাঁধা লাল কাপড়। সে ফেলুদার প্রশ্নে দাঁত বের করে হেসে বলল, রামাই বাবু। আমরা এগিয়ে চললাম। লালমোহন বাবুর কবিত্বভাব জেগে উঠেছে। বললেন, এই উন্মুক্ত উদার পরিবেশে রক্তপাত ভাবা যায় না মশাই। ব্ল্যান্ট ইনস্ট্রুমেন্ট, অন্যমনস্কভাবে বলল ফেলুদা। আমি জানি, অস্ত্র দিয়ে খুনটা সাধারণত 3 রকমের হয়। 1, আগ্নেয়াস্ত্র, যেমন রিভলভার, পিস্তল। 2 হলো শার্প ইনস্ট্রুমেন্ট, যেমন ছোড়া, ছুরি, চাকু ইত্যাদি। 3 হলো ব্ল্যান্ট ইনস্ট্রুমেন্ট বা ভোতা হাতিয়ার, যেমন ডান্ডা জাতীয় কিছু। বেশ বুঝতে পারলাম ফেলুদা কাল রাত্রে ওর মাথায় বাড়ি লাগার কথাটা ভাবছে। সত্যি ভাবলে রক্ত জল হয়ে যায়। ভাগ্যিস আঘাতটা মোক্ষম হয়নি। ফুটপ্রিন্টস, ফেলুদা বলে উঠল। একটু এগিয়ে গিয়েই দেখতে পেলাম টাটকা পায়ের ছাপ, জুতো আর সেই সঙ্গে বাঁ হাতে ধরা লাঠি। বিলাসবাবু খুব আর্লি রাইজার বলে মনে হচ্ছে, মন্তব্য করলেন লালমোহন বাবু। বিলাসবাবু? বিলাসবাবু বলে মনে হচ্ছে কি? দেখুন তো ভালো করে। দূরের সামনের দিকে দেখিয়ে বলল ফেলুদা।
এত দূর থেকেও বুঝতে পারলাম যিনি বালিতে দাগ ফেলতে ফেলতে এগিয়ে চলেছেন তিনি মোটেই বিলাসবাবু নন। তাই তো, বললেন লালমোহন বাবু, ইনি তো দেখছি আমাদের সেন্সেশনাল সেন সাহেব। ঠিক ধরেছেন, দুর্গাবতী সেন। তাহলে গেটে বাদ? সেখানেই তো ভেলকি, লক্ষণ ভট্টাচার্যের ওষুধের গুণ বোধ হয়। মনে ধাঁধাটে ভাব নিয়ে আবার হাঁটা শুরু করলাম। রহস্যের পর রহস্য, যেন ঢেউয়ের পর ঢেউ। বায়ে রেলওয়ে হোটেল দেখা যাচ্ছে, ডাইনে গোটা পাঁচেক নুলিয়া আর সুইমিং ট্রাঙ্কস পরা তিনজন সাহেব। তার মধ্যে একজন ফেলুদার দিকে হাত তুললেন। গুড মর্নিং। আন্দাজে বুঝলাম ইনি কালকে সেই পুলিশকে ফোন করা আমেরিকান। আমরা এগিয়ে গেলাম। ওই যে হিঙ্গড়া নিয়ে আসছেন, কাঁধে তোয়ালে। ভারী অপ্রসন্ন মনে হচ্ছে ভদ্রলোককে। আমাদের দিকে দেখলেনই না যেন। আমার মন কেন জানি বলছে ফেলুদা সাগরিকায় যাচ্ছে, কারণ ও সমুদ্রের ধারের বালি ছেড়ে বাইয়ে চড়াইয়ে উঠতে শুরু করেছে। সূর্যের আধখানা কিন্তু এরই মধ্যে উঠে বসে আছে। ফেলুদার মাথা বিশালত্বের সামনে পড়ে পরিষ্কার হয়েছে কি? পাত প্রণাম। কনৎকার মশাই এগিয়ে এসেছেন বালির উপর দিয়ে। লুঙ্গিটা খাটো করে পরা, কাঁধে তোয়ালে, হাতে নিমের দাঁতন। কাল কোথায় ছিলেন? ফেলুদা জিজ্ঞেস করল। কখন? সন্ধেবেলা। আপনার খোঁজ করেছিলাম। ওহো, কাল গেছিলাম কীর্তন শুনতে। মঙ্গলাঘাট রোডে একটা কীর্তনের দল আছে, মাঝে মধ্যে যাই ওখানে। কখন গিয়েছিলেন? আমার তো 6টার আগে ছুটি নেই, তারপরেই গেছিলাম। আপনি তো ও বাড়ির বাসিন্দা, তাই ভাবছিলাম চুরির ব্যাপারে যদি কোনো আলোকপাত করতে পারেন। আপনার ঘর থেকে তো পশ্চিমের গলিটা দেখা যায়। তা তো যাই, তবে পশ্চিমের গলিতে যা দেখেছি তাতে খুব অবাক হইনি, বললেন লক্ষণ ভট্টাচার্য। নিশীথবাবুকে দেখলাম তল্পি তল্পা নিয়ে বেরুতে। তা উনি যে কলকাতায় যাবেন সেটা তো কদিন থেকেই ঠিক করা ছিল। তাই বুঝি? ওর মা যে এখন তখন অবস্থা। টেলিগ্রাম এসেছিল কদিন আগে। বটে, আপনি দেখেছিলেন সে টেলিগ্রাম? হ্যাঁ, শুধু আমি কেন, সেন সাহেব তো দেখেছিলেন। ফেলুদা অবাক। আশ্চর্য, সেন মশাই তো সে কথা বললেন না। সে আর কি বলবো বলুন, উনি মানুষটা কি রকম সেটা তো আপনারাও দেখলেন। দুর্ভাগ্য আছে আর কি, কপালের লিখন খণ্ডায় কার সাধ্যি বলুন। আপনি মিস্টার সেনেরও ভাগ্য গণনা করেছেন নাকি? ভারী ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো লালমোহন বাবু। এ তল্লাটে কার করিনি বলুন, কিন্তু করলে কি হবে, সবাইকে তো সব কথা বলা যায় না। অবশ্যই ব্যারাম ট্যারামের লক্ষণ দেখলে বলি, কিন্তু তাই বলে আপনি খুন করবেন, আপনার জেল হবে, ফাঁসি হবে, অপঘাতের মৃত্যু আছে আপনার, এসব কি বলা যায়? তাহলে তো আর কেউ আসবে না মশাই। আসলে লোকে ভালোটাই শুনতে চায়, তাই অনেক হিসেব করে ঢেকে ঢুকে বলতে হয়। লক্ষণ ভট্টাচার্যকে বিদায় জানিয়ে সমুদ্রের দিকে চলে গেলেন। আমরা এগিয়ে চললাম সাগরিকার দিকে। সকালের রোদ পড়ে বাড়িটাকে সত্যিই সুন্দর দেখাচ্ছে। হত্যাপুরী, লালমোহন বাবু বললেন। সে কি মশাই, প্রতিবারদের সুরে বললেন ফেলুদা। হত্যা কোথায় হলো যে হত্যাপুরী? বরং চুরিপুরি বলতে পারেন। নট সাগরিকা, বললেন লালমোহন বাবু। আমি এদিকের বাড়িটার কথা বলছি। সাগরিকা থেকে আন্দাজ 30 গজ এইদিকে বাড়িতে বসে যাওয়া বাড়িটার কথা আগেই বলেছি। লালমোহন বাবু খুব একটা ভুল বলেননি। এমনিতেই পোড়া নোনা ধরা বাড়ি দেখলে কেমন গা ছমছম করে। এটার আবার তলার দিকের হাত পাঁচেক বালিতে বসে যাওয়াতে আর কাছাকাছি অন্য কোনো বাড়ি না থাকাতে সত্যিই বেশ ভুতুড়ে মনে হচ্ছিল। দিনের বেলাতেই এই, রাত্রে না জানি কি রকম হবে। অন্যান্য দিন বাড়িটাকে পাশ কাটিয়ে যাই, আজ একটু কাছ থেকে দেখার লোভ সামলাতে পারল না বোধহয় ফেলুদা। ফটকের থামগুলো এখনো রয়েছে, তারই একটার গায়ে কালশিটে মেরে যাওয়া শ্বেত পাথরের ফলকে লেখা ভুজঙ্গ নিবাস। বালিয়ার এক হাত উঠলেই ফলকটা ঢাকা পড়ে যাবে। ফটক পেরিয়ে বোধহয় এককালে ছোট্ট একটা বাগান ছিল, তারপর সিঁড়ি উঠে গিয়ে বারান্দা। সিঁড়ি শুধু ওপরে 2টো ধাপ বেরিয়ে আছে, বাকিগুলো বালির নিচে। বারান্দার রেলিং ক্ষয়ে গেছে, ছাদ যে কেন ধসে পড়েনি জানি না। বারান্দার পরে যে ঘর সেটা নিশ্চয়ই বৈঠকখানা ছিল। একেবারে পরিত্যক্ত বলে তো মনে হচ্ছে না, ফেলুদা মন্তব্য করলো। করার কারণটা স্পষ্ট, লোকের যাতায়াত আছে, সেটা বারান্দার বালির ওপর পায়ের ছাপ থেকে বোঝা যায়। আর দেয়াশলাইয়ের কাঠি, ফেলুদা। একটা নয়, 3-4টে। সিঁড়ি উঠেই বারান্দার বাঁ দিকের থামটার পাশে।
সমুদ্রের হাওয়ায় সিগারেট ধরাতে গেলে গাড়ি খরচ তো হবেই। আমরা ফটকের মধ্যে ঢুকলাম। সাংঘাতিক কৌতূহল হচ্ছে বাড়িটার ভেতরে ঢোকার। দরজা নিশ্চয়ই খোলা যায়, কারণ দমকা বাতাসে সেটা খটখট করে নড়ছে। একেবারে যে খুলছে না সেটা ঘরের মেঝেতে জমে থাকা বালিতে বাধা পাওয়ার জন্য। পায়ের ছাপগুলো ফেলুদা খুব মন দিয়ে দেখল। প্রায় দেখা যায় না বললেই চলে, কারণ ক্রমাগত হাওয়ার সঙ্গে বালি উড়ে এসে তার উপর জমা হচ্ছে। কিন্তু জুতোর ছাপ, তাতে কোনো সন্দেহ নেই। এছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা পা দিয়ে খানিকটা বালি সরাতে বেরিয়ে পড়ল। আমার মনে হলো পানের পিক, যদিও লালমোহন বাবুর মতে নিঃসন্দেহে ব্লাড। লালমোহন বাবু একবার মৃদুস্বরে ব্রেকফাস্ট কথাটা বলাতে বুঝলাম ওর আর এগোতে সাহস হচ্ছে না। আমারও বুক ঢিপ ঢিপ করছে, কিন্তু ফেলুদা নির্বিকার। তাহলে হত্যাপুরীতে একবার প্রবেশ করতে হয়, এটা জানাই ছিল। এতদূর এসে পায়ের ছাপটাপ দেখে ফেলুদা চট করে পিছিয়ে যাবে না। ক্যাচ শব্দের দরজার দুটো পাল্লাই খুলে গেল ফেলুদার দু হাতের চাপে। বাদুড়ে গন্ধ। বাইরের থেকে ভেতরের দিকে কিছুই দেখা যায় না, কারণ ভেতরে জানালা থাকলেও তা নিশ্চয়ই বন্ধ। আর দরজা দিয়ে যে আলো ঢুকবে তার পথ আপাতত আমরাই বন্ধ করে রেখেছি। ফেলুদা চৌকাঠ পেরোলো। আমি জানি ঘুটঘুটে রাত্রি হলেও ও দ্বিধা করতো না। তফাৎ হতো এই যে ওর সঙ্গে তখন হয়তো ওর কোল্ড রিভলভারটা থাকতো। আসুন ভিতরে। আমি ঢুকে গেছি, কিন্তু লালমোহন বাবু এখনো চৌকাঠের বাইরে। অল ক্লিয়ার কি? অস্বাভাবিক রকমের চড়া গলায় জিজ্ঞেস করলেন ভদ্রলোক। ক্লিয়ার তো বটেই, আরো ক্লিয়ার হবে ক্রমে ক্রমে। এসে দেখুন না কি আছে ঘরের মধ্যে। আমি অবশ্য এর মধ্যেই দেখে নিয়েছি। প্রথমেই চোখে পড়েছে একটা টিনের ট্রাঙ্ক আর শতরঞ্চিতে মোড়া একটা বেডিং। ঘরের এক পাশে দেয়ালের সামনে যেমন তেমন করে ফেলে রাখা হয়েছে সে দুটো। পুলিশের পণ্ডশ্রম, বলল ফেলুদা। নিশীথবাবু যাননি। তবে কোথায় গেলেন ভদ্রলোক? লালমোহন বাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন। ফেলুদা কথাটা গ্রাহ্য করল না। ভেরি ইন্টারেস্টিং। ঘরের এক কোণে স্তূপ করে রাখা হয়েছে সরু আর লম্বা করে কাটা কাঠ, আর তার পাশে ফিতে মোড়া দিস্তা দিস্তা ফিকে হলদে রঙের সস্তা কাগজ। বলুন তো এর থেকে কি বোঝা যায়? ফেলুদা জিজ্ঞেস করলো। ওই তো পুঁথির কাঠ বলে মনে হচ্ছে। আর ওই লালমোহন বাবু এত সময় নিচ্ছেন কেন জানি না। আমি বললাম, মনে হচ্ছে নিশীথবাবু একেবারে ব্যবসা খুলে বসেছিলেন দামি পুঁথি তৈরি করার। সাইজ মাফিক কাগজ কেটে দুদিকে কাঠ চাপা দিয়ে শালুতে মুড়ে দিলে বাইরে থেকে ঠিক পুঁথি। এক্স্যাক্টলি, বলল ফেলুদা। আমার বিশ্বাস সেনমশাইয়ের সব পুঁথিগুলো বার করে খুললে দেখা যাবে তার অনেকগুলি কেবল সাদা কাগজ। আসলগুলো পাচার হয়ে গেছে হিঙ্গরানী সম্প্রদায়ের লোকদের কাছে। ওহো! লালমোহন বাবু চেঁচিয়ে উঠলেন। সাপ সাপ! সেদিন একটা কাগজের ফালি দেখেছিলাম না সাগরিকার গলিতে, সে তাহলে এই কাগজ? নিঃসন্দেহে, ফেলুদা বলল। এরপরে যে ঘটনাটা ঘটলো সেটা লিখতে আমার হাত না কাঁপলেও বুক কাঁপছে। বৈঠকখানায় ঢুকে এই ডাইনে বায়ে মুখোমুখি দুটো দরজা দাঁড়িয়ে আছে পাশে দুটো ঘরে যাবার জন্য। লালমোহন বাবু ডান দিকের দরজাটার সামনে দাঁড়িয়েছিলেন। আমরা সামনের দরজা খুলে ঢোকাতে সেটা দিয়ে শোষ শব্দের সমুদ্রের বাতাস ঢুকছিল। একটা দমকা হাওয়ার ফলে হঠাৎ ডাইনের দরজাটা প্রচন্ড শব্দে খুলে গেল। লালমোহন বাবু চমকে উঠে খোলা দরজাটার দিকে চাইলেন, আর চাইতেই তার চোখ কপালে উঠে গেল। ভদ্রলোক পড়েই যেতেন যদি না ফেলুদা এক লাফে গিয়ে ওকে জাপটে ধরতেন। এগিয়ে গিয়ে দেখি একটা লোক চোখ উল্টে মরে পড়ে আছে পাশের ঘরের মেঝেতে। তার মাথা থেকে বেরোনো চাপ রক্ত বেঁধে আছে মেঝের ওপর। লোকটাকে চিনতে কোনোই অসুবিধা হলো না। ইনি দুর্গাগতি সেনের সেক্রেটারি নিশীথ বোস। 11। ফেলুদার আর ব্রেকফাস্ট খাওয়া হলো না। রেলওয়ে হোটেল থেকে টেলিফোনে পুলিশ খবর দিয়ে আমরা আমাদের হোটেলে চলে এলাম। ফেলুদা বলল যে ওর দু একটা কাজ আছে, বিশেষ করে নুলিয়া বস্তিতে একবার যাওয়া দরকার, কাজে ও একটু পরে ফিরবে। লাশ ছোঁয়াছুঁয়ি না করি ও বলল যে বোঝাই যাচ্ছে লোকটাকে মারা হয়েছে কোনো একটা ব্ল্যান্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে, যদিও সে ধরনের কোনো হাতিয়ার কাছাকাছির মধ্যে পেলাম না। লালমোহন বাবু না জেনে মোক্ষম নাম দিয়েছিলেন বাড়িটার, এটা স্বীকার করতেই হবে। যদিও পরে বলেছিলেন যে পুরী কথাটা বাড়ি অর্থে তিনি ব্যবহার করেননি,
উনি মিন করেছিলেন পুরী শহর। 3 দিনের মধ্যে দুটো খুন, হত্যাপুরী ছাড়া আর কি। একটা সুখবর দিয়ে রাখি, দুর্গাগতি বাবুর সঙ্গে তার ছেলে মিটমাট হয়ে গেছে, অন্তত দেখে তাই মনে হলো। আমরা যখন ভুজঙ্গ নিবাস থেকে বেরোচ্ছি তখন সাগরিকার দিকে চোখ পড়তে দেখি ছাতে 2জন লোক, বাপ আর ছেলে। শুধু তাই নয়, ছেলে আমাদের দিকে হাত নাড়লেন, কাজেই বুঝলাম বেশ খোশ মেজাজে আছেন। এটাও আমার কাছে কম রহস্য নয়। ফেলুদা যখন ঘরে এসে ঢুকলো তখন 11:15। আমার মনে পড়ে গেল নেপালে টেলিফোনের কথাটা। বললাম, কলটা পেয়েছিলে? এই তো কথা বলে আসছি। কলটা কি কাঠমান্ডুতে করেছিলে? হুম, পাটন। কাঠমান্ডুর কাছেই বাগমতী নদী পেরিয়ে একটা পুরনো শহর। লালমোহন বাবু বললেন, যাই বলুন, লাশের কাছে ভূত কিছুই না। এখনো ভাবলে শিভারিং হচ্ছে। সব শিভারিং খরচা করে ফেলবেন না, রাত্রের জন্য কিছু হাতে রাখবেন মশাই। রাত্রিরে? আমরা দুজনেই ফেলুদার দিকে চাইলাম। ও একটা অমলেটের আধখানা মুখে পুড়ে দিয়ে বলল, এক পায়ে না হলেও খাড়া থাকতে হবে আজকে রাত্রিরে। কোথায়? লালমোহন বাবু জিজ্ঞেস করলেন। দেখতেই পাবেন। কারণটা কি? জানতেই পাবেন। লালমোহন বাবু চুপসে গেলেন। অবশ্যই এটা ওর কাছে নতুন কিছু নয়। সেনাপতি দিব্যি স্মার্ট ডাক্তার, বলল ফেলুদা। তুমি এর মধ্যে ডিসপেন্সারিও ঘুরে এলে? ভদ্রলোক দুর্গা সেনের ট্রিটমেন্ট করেছেন সেটা জানলাম। এপ্রিলে আমেরিকা ঘুরে এসেছেন। ওষুধটা ওরই আনা। ডায়াবিট নামটা মনে ছিল তাই জিজ্ঞেস করলাম। তোর প্রশ্ন শুনে বুঝতে পারছি ওষুধটা তোর কোনো কাজে লাগবে না। থানা থেকে ফোন এলো 11:15। ডাক্তারের রিপোর্টে বলছে নিশীথবাবু খুন হয়েছেন গতকাল সন্ধ্যা 6টা থেকে রাত 8টার মধ্যে, আর তাকে মারা হয়েছে কোনো ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে। হাতিয়ার খুঁজে পাওয়া যায়নি। ভুজঙ্গ নিবাসের বাইরে গেটের ধারেই মনে হয় হয়েছিল খুনটা। তারপর মৃতদেহ টেনে নিয়ে ওই ঘরে ফেলে দেওয়া হয়, কারণ বারান্দার বালির নিচেও রক্তের দাগ পাওয়া গেছে। আমি একটা জিনিস আন্দাজ করছি, যদিও ফেলুদাকে এই বিষয়ে কিছু বলিনি এখনো। যে লোক নিশীথবাবুকে খুন করেছিল সে লোকে ফেলুদার মাথায় বাড়ি মেরেছে, আর একই অস্ত্র দিয়ে। তাই ফেলুদার মাথায় রক্ত লেগেছিল। 12:30 নাগাদ ভাবছি লাঞ্চটা সেরে নেওয়া যায় কিনা, কারণ লালমোহন বাবু কিছুক্ষণ থেকেই বলছেন রান্নাঘর থেকে টেরিফিক পেঁয়াজ রসুনের গন্ধ পাচ্ছেন। এমন সময় বিলাস মজুমদার এসে হাজির। কি মশাই, যাবেন নাকি? ঘরে ঢুকেই ভদ্রলোকের প্রশ্ন। কোথায়? ফেলুদা বিছানায় কাত হয়ে শুয়ে কনুইয়ের ওপর ভর দিয়ে ওর খাতায় কি যেন লিখছিল। ট্যুরিস্ট ডিপার্টমেন্টের এয়ার কন্ডিশন লিমুজিন, 6 জনের জায়গা মাত্র 2 জন যাচ্ছি। আমি আর অনেকটি আমেরিকান, নাম স্টেটম্যান। ভাবতে পারেন এও ওয়াইল্ড লাইফ। কেউ নজরগড় যাচ্ছে, খুব মিশুকে, ভালো লাগতো আপনার। কখন বেরোচ্ছেন? লাঞ্চ খেয়েই? না থ্যাংক ইউ, বলল ফেলুদা, আমার একটু কাজ আছে। বরং আপনি যদি থেকে যেতেন তো পুরীর ওয়াইল্ড লাইফের কিছুটা নমুনা দেখে যেতে পারতেন। নো থ্যাংক ইউ, হেসে বললেন বিলাস মজুমদার। ভদ্রলোকের ঘর থেকে বেরোনোর মিনিট খানেকের মধ্যেই একটা ভারী আমেরিকান গাড়ির শব্দ পেলাম। বুঝলাম গাড়িটা মুখ ঘুরিয়ে উত্তর দিকে চলে গেল। শেষ কবে যা চাপা উত্তেজনার মধ্যে এতটা সময় কাটাতে হয়েছে তা ভেবে মনে করতে পারলাম না। রাতের খাওয়া সারার প্রায় ঘন্টাখানেক পর 10টা নাগাদ ফেলুদা বলল যে যাবার সময় হয়েছে। সঙ্গে সঙ্গে এটাও বলে দিল যে যদিও ওর মন বলছে যে একটা কিছু ঘটতে পারে, পণ্ডশ্রম যে হবে না এমন কোনো গ্যারান্টি নেই। ফিটফাট স্মার্ট হয়ে নে, ওসব কুর্তা পাজামা চলবে না, সাদা জামা চলবে না। অন্ধকারে গা ঢেকা দেওয়ার জন্য কি পড়তে হবে সেটা আশা করি আর বলে দিতে হবে না। না, তার আর দরকার নেই। পার্ক স্ট্রিটের গোরস্থানেও আমাদের ঠিক একই কাজ করতে হয়েছিল, সুতরাং আমি জানি। হোটেল থেকে বেরিয়ে আকাশের দিকে চেয়ে দেখলাম তারা দেখা যাচ্ছে না। লালমোহন বাবু এমনিতেই ঘন ঘন আকাশের দিকে দেখেন, তবে সেটা তারা দেখার জন্য নয়, স্কাই ল্যাবের চিহ্ন দেখার জন্য। আজ সমুদ্রের দিক থেকে প্রচন্ড হাওয়া বইছে দেখে বললেন, হাওয়া উল্টোমুখো হলে টুকরোগুলো তাও সমুদ্রে পড়ার চান্স ছিল, এখন কিছু বলা যাবে না। ভুজঙ্গ নিবাসের চারদিকে যদিও বালি, বীচটা কিন্তু বাড়ি থেকে প্রায় 50-60 গজ পূবে। যেখানে বীচ শুরু হয়েছে সেখানে রেলওয়ে হোটেল থেকে যারা স্নান করতে আসে তাদের জন্য বাঁশের খুঁটির ওপর হোগলা দেওয়া কয়েকটি ছাউনি রয়েছে। তারই একটার পাশে এসে ফেলুদা থামল। পশ্চিম দিকের আকাশটা শহরের আলোর জন্য খানিকটা ফিকে। আমাদের পেছনে সমুদ্রের দিকের গাঢ় অন্ধকার। সামনের দিকে লোক হেঁটে গেলে তাকে ছায়া মূর্তির মতো দেখা যাবে, কিন্তু চেনা যাবে না। সে লোক কিন্তু আমাদের দেখতেই পাবে না। মনে মনে বললাম, মোক্ষম জায়গা বেঁচেছে ফেলুদা।
যদিও কেন বেঁচেছে সেটা জানি না, জিজ্ঞেস করলেও জানি যে উত্তর পাবো না। ওর এই অভ্যেসটার জন্য লালমোহন বাবু একবার বলেছিলেন, আপনি মশাই সাসপেন্স ফিল্ম তৈরি করুন, লোকে দেখে দম ফেলতে পারবে না, কোথায় লাগে হচকিক। সাগরিকার 3 তলায় দুর্গাগতি বাবুর ঘরে এখনো আলো জ্বলছে। দোতলার আলো এইমাত্র নিভল। পাঁচিলের উপর দিয়ে লক্ষণ ভট্টাচার্যের 1 তলার ঘরের জানালার একটি ফালি দেখা যাচ্ছে। বুঝতে পারছি যে সে ঘরেও এখনো আলো জ্বলছে। আমরা 3 জনই ছাউনির তলায় বালির ওপর বসেছি। কথা বলার কোনো প্রশ্নই ওঠে না, আর বলতে হলেও গলা না তুললে হাওয়ায় আর সমুদ্রের গর্জনে কথা হারিয়ে যাবে। চোখ খানিকটা সয়ে এসেছে অন্ধকারে। ডাইনে চাইলে বেশ বুঝতে পারছি জটায়ুর কানের পাশের চুলগুলো বাতাসের মৌরগের ঝুঁটির মতো খাড়া হয়ে উঠেছে। বায়ে ফেলুদা। ও এইমাত্র বা কবজিটা চোখের কাছে এনে ওর রেডিয়াম ডায়াল ঘড়িটাতে সময় দেখলো। তারপর বুঝলাম ঝোলাতে হাত ঢুকিয়ে একটা জিনিস বার করে ওর চোখের সামনে ধরল। ওর জাপানি বাইনোকুলার। ফেলুদা কি দেখছে জানি। দুর্গাবতী সেনকে দেখা যাচ্ছে ওর শোবার ঘরের জানালায়। কিছুক্ষণ চুপ করে থেকে 2 পা বায়ে সরে ডান হাত বাড়িয়ে কি জানি একটা তুললেন। গেলাস। কি খেলেন ভদ্রলোক গেলাস থেকে? 1 তলার ঘরে বাতি এইমাত্র নিভে গেছে। এবার 3 তলার বাতি নিভল, আর নিভতেই আমাদের আশেপাশের অন্ধকার যেন হঠাৎ করে আরো গাঢ় হয়ে গেল। কিন্তু এখনো আমাদের মধ্যে কেউ নাড়াচাড়া করলে বেশ বুঝতে পারছি। যেমন লালমোহন বাবু তার পকেট থেকে টর্চটা বার করলেন। কিন্তু কেন? কি মতলব ভদ্রলোকের? আমি ঝুঁকে পড়ে ওর কানের সঙ্গে মুখ লাগিয়ে বললাম, জ্বালাবেন না, খবরদার। ভদ্রলোক উত্তরে আমার কানে মুখ এনে বললেন, ব্ল্যান্ট ইনস্ট্রুমেন্ট, হাতে থাক। উনি মুখ সরিয়ে নেওয়ার প্রায় সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখে হৃৎপিণ্ডটা 1 লাফে গলার কাছে চলে এলো। ডাইনে হাত 10 দূরে আর একটা হোগলার ছাউনি। তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। কখন এসেছে জানি না। লালমোহন বাবুও দেখেছেন, কারণ ওর কাপা হাত থেকে টর্চটা ঝুপ করে বালির ওপরে পড়ে গেল। আর ফেলুদা? ও দেখেনি। ও দৃষ্টি সোজা সাগরিকার দিকে। আমিও জোর করে চোখ সেই দিকেই ঘোরালাম। তাই বোধহয় ফেলুদার সঙ্গে সঙ্গে এই লোকটাকে দেখতে পেলাম। সাগরিকার দিক থেকে লোকটা আসছে আমাদের দিকে। না, এই দিকে নয়, ভুজঙ্গ নিবাসের দিকে। লোকটাকে চেনার কোনো উপায় নেই। এগিয়ে এলো। ওই তো ভুজঙ্গ নিবাসের গেটের থাম। গেটের কাছাকাছি পৌঁছে লোকটার হাঁটার গতি কমালো, তারপর হাঁটা থামালো। এবারে আরেকটা লোক। এতক্ষণ দেখিনি, বোধহয় বাড়িটার আড়ালে দাঁড়িয়েছিল। দ্বিতীয় লোকটা প্রথম লোকটার দিকে এগিয়ে এলো। গেটের সামনে এখন 2 জন লোক। এবার দুজনের ভাগ হলো। যে সাগরিকার দিক থেকে এসেছিল সে আবার ফিরে। সর্বনাশ! লালমোহন বাবুর অসাবধান আঙুলের চাপে ওর পাগলা টর্চ জ্বলে উঠেছে। ফেলুদা 1 থাপ্পড়ে টর্চটা বালিতে ফেলে দিল, আর সেই মুহূর্তে লালমোহন বাবুর 4 ইঞ্চি ডাইনের বাঁশের খুঁটিটাতে কান ফাটানো শব্দের সঙ্গে একটা গুলি এসে লাগলো। তুই ওটাকে ধর! ফেলুদা হাওয়ের মতো লাফিয়ে উঠে ছুটে গেছে দ্বিতীয় লোকটাকে লক্ষ্য করে। আশ্চর্য এই যে ওই একটা কথাতেই দেখলাম যে বিপদের তোয়াক্কা না করে আমিও নিঃশব্দে তীর বেগে ছুটতে শুরু করেছি বালির উপর দিয়ে প্রথম লোকটাকে লক্ষ্য করে। ফেলুদা আর আমার পথ ভাগ হয়ে গেল। রাগবি খেলায় যেমন ফ্লাইং ট্যাকল করে একজন খেলোয়াড় আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে জাপটে ধরে, আমিও ঠিক সেইভাবে অব্যর্থ লক্ষ্যে লোকটার পা দুটোকে জাপটে ধরলাম। লোকটা হুমড়ি খেয়ে পড়লো বালির উপরে। আমি লোকটার পিঠে। আমার দৃষ্টি ঘুরে গেছে ফেলুদার দিকে। একটা হাড়ে হাড়ে সংঘর্ষের শব্দের সঙ্গে ফিকে আকাশের সামনে দেখলাম একটা ছায়ামূর্তি আর একটা ছায়ামূর্তিকে ঘুষি মেরে ধরাশয়ী করলো। ইতিমধ্যে লালমোহন বাবু এসে পড়েছেন এবং এসেই মহাবিক্রমে আমার হাতে বন্দি লোকটার মাথা লক্ষ্য করে তার হাতের ব্ল্যান্ড ইনস্ট্রুমেন্টটা নিক্ষেপ করেছেন। একটা ভোঁতা শব্দে বোঝা গেল হাতিয়ার লক্ষ্যভ্রষ্ট হয়ে এখন বাড়িতে লুটোপুটি খাচ্ছে। ওকে নিয়ে আয় এদিকে। আমরা দুজনে লোকটা 2 পা ধরে বালির ওপর দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে গেলাম যেখানে রয়েছে ওরা দুজন। ফেলুদা দাঁড়ানো, অন্য লোকটি চিত। ফেলুদার একটা পা তার পেটের উপর আর অন্য ডান হাতটা তেলোর ওপর, যে হাত থেকে রিভলভারটা আলগা হয়ে পড়ে আছে বালিতে। আপনার থুতনিতে ক্ষতচিহ্ন ছিল না, কিন্তু আজ থেকে থাকবে। আমার ওয়াইল্ড লাইফের কথাটা মনে এলো। অদ্ভুত হিংস্র চেহারা নিয়ে টর্চের তীব্র আলোতে কপাল কুঁচকে ফেলুদার দিকে চেয়ে আছেন বিলাস মজুমদার। তার বা হাতে আঁকড়ানো রয়েছে লাল শালু দিয়ে মোড়া একটা পুঁথি। ফেলুদা ঝুঁকে পড়ে 1 ঝটকায় পুঁথিটা ছিনিয়ে নিয়ে নিজের ঝোলার মধ্যে রেখে দিল। তারপর ওর টর্চ ঘুরে গেল আমাদের বন্দির দিকে।
আপনার ধারাই কি বলছেন লক্ষণবাবু? শেষটায় এই ছিল আপনার কপালে? অন্ধকার থেকে আরো লোক বেরিয়ে এসেছে। আসুন মিস্টার মহাপাত্র, ফেলুদা হাঁক দিল। এদের দুজনকে তুলে দিচ্ছে আপনাদের হাতে। তবে কাজ ফুরোয়নি। আমরা হত্যাপুরীর বৈঠকখানে একটু বসবো, এরা দুজনও থাকবেন। চারজন কনস্টেবল এগিয়ে এসে বিলাসবাবু আর লক্ষণবাবুকে তুলে নিল। মহিমবাবু আছেন তো? ফেলুদা পিছনের অন্ধকারের দিকে ফিরে প্রশ্ন করল। আছি বই কি। অন্ধকার থেকে সেই রহস্যজনক চতুর্থ ব্যক্তি সেও বেরিয়ে এলেন। বাবাও এসে পড়লেন বলে, ওই যে টর্চের আলো। কোনো চিন্তা নেই, বললেন মিস্টার মহাপাত্র। মোড়া এনে রাখা হয়েছে ঘরে, সবাই বুঝতে পারবেন। লালমোহন বাবুর বাইরেই তো বেশ কথাটা কারুর কানে গেল কিনা জানি না, কারণ সবাই রওনা দিয়েছে ভুজঙ্গ নিবাসের দিকে। 12। আসুন মিস্টার সেন, আপনার জন্যই ওয়েট করছি। ফেলুদা এগিয়ে গেছে দরজার দিকে। মহিমবাবু তার বাবাকে নিয়ে ঘরে ঢুকলেন। ঘরের ভেতরে 3টে লণ্ঠন জ্বলছে। পুলিশের লোক ঝাড়পোছ করে ঘরের চেহারা ফিরিয়ে দিয়েছে। দুর্গাগতী বাবু আর মহিমবাবু দুটো পাশাপাশি মোড়ায় বসলেন। এই নিন আপনার কল্পসূত্র। ফেলুদা সদ্য পাওয়া পুঁথিটা দুর্গাগতী বাবুর হাতে দিলেন। ভদ্রলোক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তক্ষুনি আবার গম্ভীর হয়ে গিয়ে উৎকণ্ঠার সুরে বললেন, আর অন্যটা? সেটার কথায় আসছি, বলল ফেলুদা। আপনি একটু ধৈর্য ধরুন। আপনি আজ আবার ঘুমের ওষুধ খাননি তো? পাগল, ঘুমের ওষুধই তো আমার সর্বনাশ করলো। কাল কি মিশিয়ে দিয়েছিল জলের সঙ্গে কে জানে। দুর্গাগতী বাবু গভীর বিরক্তির ভাব করে পুলিশের হাতে থাকা বন্দী লক্ষণ ভট্টাচার্যের দিকে চাইলেন। ফেলুদা বলল, এত ভালো একজন অ্যালোপ্যাথ থাকতে আপনি এই হাতুড়ে হামবাকটিকে প্রশ্রয় দিচ্ছিলেন কেন বলুন তো? কি করব বলুন? লোক যাচাই করার ক্ষমতা কি আমার ছিল? লোকে এত সুখ্যাতি করলে, যেচেলো আমার কাছে, বললে নিজ গরজে আমাকে সারিয়ে দেবে, আরো বললে ওর সন্ধানে ভালো পুঁথি আছে, জ্যোতিষশাস্ত্রের পুঁথি। ওই তো মুশকিল, পুঁথির কথা বললেই আপনার মন গলে যায়। যাই হোক, ডায়াপিডে কাজ দিয়েছে তো। লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনার পক্ষে ওটাই তো সবচেয়ে নতুন আর সবচেয়ে ভালো ওষুধ বলে। আশ্চর্য ঔষধ, বললেন মিস্টার সেন। মুহূর্তে মুহূর্তে যেন স্মৃতির এক একটা দরজা খুলে যাচ্ছে। সেনাপতি নিজে এসে ওষুধটা দিলে বলেই তো হলো। সেই যে আমার ডাক্তার, সে কথাও তো ভুলে গিয়েছিলাম। তাহলে বলুন তো, এই ভদ্রলোককে চেনেন কিনা? ফেলুদা তার টর্চ ফেলল বিলাস মজুমদারের মুখে। দুর্গাগতী বাবু তার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, কালকেই চিনেছিলাম, গলার স্বর আর চাহনি থেকে। কেন যে তবু খটকা লাগছিল জানি না। এর নামটা মনে পড়েছে? পরিষ্কার, যদি না উনি নাম ভারিয়ে থাকেন। সরকার কি? ফেলুদা প্রশ্ন করল। সরকার, সায় দিয়ে বলল দুর্গাগতী বাবু। পুরো নামটা কোনোদিনও জানিনি। লায়ার! চোখ মুখ লাল করে চিৎকার করে উঠলেন অভিযুক্ত ভদ্রলোক। পাসপোর্ট দেখতে চান আবার? না, চাই না, বরফ শীতলের মতো ঠান্ডা গলায় বলল ফেলুদা। আপনার মতো ধূর্ত লোকের পাসপোর্টের মূল্য কি? কি আছে পাসপোর্টে? বিলাস মজুমদার নাম আছে তো। আর চেহারার বিশেষত্বের মধ্যে কপালের আঁচিলের কথা বলেছে, ডিস্টিংগুইশিং মার্ক, মোল অন ফরহেড, এই তো। তবে দেখুন। কথাটা বলে ফেলুদা ভদ্রলোকের দিকে হনহনিয়ে এগিয়ে গিয়ে পকেট থেকে এক ঝটকায় একটা রুমাল বার করে সেটা দিয়ে একটা চাপড় মারল ভদ্রলোকের কপালে। আর তার ফলে কৃত্রিম আঁচিল কপাল থেকে খুলে ছিটকে গিয়ে পড়ল অন্ধকারের মেঝেতে। আপনি বিলাস মজুমদার সম্বন্ধে অনেক খবর নিয়েছিলেন, ফেলুদা বলল দৃপ্ত কণ্ঠে। স্নো লেপার্ডের ছবি তুলতে গিয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়া, কোন হাসপাতালে ছিল, কি কি হাড় ভেঙেছিল, গত মাস অবধি সে হাসপাতালে ছিল, এর সবই আপনি জানতেন। কিন্তু একটি সংবাদ আপনার কানে পৌঁছয়নি। খবরের কাগজে সেই সংবাদটাই আমি পড়েছিলাম, কিন্তু তেমন মন নিয়ে পড়িনি। খবরটা কালকে আমি পেয়েছি কাঠমান্ডুর বীর হাসপাতালের ডক্টর ভার্গবের কাছ থেকে। আর সেটা হলো এই, বিলাস মজুমদারের সবচেয়ে মারাত্মক ইনজুরি হয়েছিল ব্রেইনে। 3 সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে। লণ্ঠনের আলোতেও বুঝতে পারছি লোকটার মুখ কাগজের মতো সাদা হয়ে গেছে। শুনুন মিস্টার সরকার, ফেলুদা বলে চলল, আপনার পেশা পাসপোর্টে লেখা যায় না। আপনার পেশা স্মাগলিং। নিজে সবসময় চুরি না করলেও চোরাই মাল পাচার করেন আপনি। ভাটগার প্যালেস মিউজিয়াম থেকে চুরি করা পুঁথি আপনার হাতে আসে কাঠমান্ডুতে। তারপরের ঘটনা যে কি সেটা শুনুন মিস্টার সেনের মুখে। দুর্গাগতী সেনের চাহনিতে এমন কঠিন গাম্ভীর্যের ভাব এর আগে দেখিনি। ভদ্রলোক বললেন,
কাঠমান্ডুতে একই হোটেলে ছিলাম এই ভদ্রলোক আর আমি, পাশাপাশি ঘর। একদিন ভুল করে আমার চাবি ওর ঘরে লাগিয়ে দেখি দরজা খুলে গেছে। ভেতরে উনি ছাড়া দুজন লোক। তাদের একজন বাক্স থেকে একটা লাল মোড়ক বার করে ওকে দিচ্ছে। দেখেই বুঝলাম পুঁথি। খটকা লাগলো। মাপ চেয়ে বেরিয়ে এলাম ঘর থেকে। সেই রাত্রে ঘুমের মধ্যে কি হলো জানি না, জ্ঞান হলো হাসপাতালে। মাথা ব্ল্যাঙ্ক। এই ঘটনার আগের সব স্মৃতি মন থেকে মুছে গেছে। হোটেলে খোঁজ করে আমার নাম ঠিকানা পায়, এখানে খবর দেয়। নিশীথ গিয়ে আমাকে নিয়ে আসে। 3.5 মাস ছিলাম হাসপাতালে। আপনার না জানা অংশ আমি বলছি, বলল ফেলুদা। ভুল হলে মিস্টার সরকার যেন শুধরে দেন। আপনাকে সেই রাত্রে অজ্ঞান করে গাড়িতে নিয়ে তুলে শহরের বাইরে গিয়ে পাহাড়ের গা দিয়ে 500 ফুট নিচে ফেলে দেওয়া হয়। মিস্টার সরকারের ধারণা ছিল আপনার মৃত্যু হয়েছে। 9 মাস পরে হয়তো চোরাই মাল পাচার করতেই পুরীতে এসে ডিজিসের নাম দেখে খটকা লাগে। আমার ধারণা আপনার বাড়ির একতলার বাসিন্দা গলৎকার লক্ষণ ভট্টাচার্যের কাছ থেকে আপনার বর্তমান অবস্থা সম্পর্কে যাবতীয় ইনফরমেশন পান মিস্টার সরকার, তাই নয় কি? ঝিমিয়ে পড়া লক্ষণ ভট্টাচার্য হঠাৎ যেন চাঙ্গা হয়ে উঠলেন। এসব কি বলছেন না মশাই? উনি তো আপনাদের সঙ্গে প্রথম এলেন আমার বাড়িতে। বটে। ফেলুদা এগিয়ে গেছে লক্ষণ ভট্টাচার্যের দিকে। তাহলে বলুন তো গণৎকার মশাই, পরিচয় হবার আগেই আপনি কেন ভদ্রলোককে তক্তপোষে বসতে বললেন আর আমাদের চেয়ার দেখিয়ে দিলেন? উনি যে বিলাস মজুমদার আমি নই সেটা আপনি কি করে জানলেন? এই এক প্রশ্নে লক্ষণ ভট্টাচার্য আশ্চর্য রকমের কুঁকড়ে গেলেন। ফেলুদা বলে চলল, আমার বিশ্বাস দুর্গাগতি বাবুর স্মৃতি লোপ পাবার কথাটা জেনে এবং লক্ষণ ভট্টাচার্যের সাহচর্যের প্রতিশ্রুতি পেয়ে সরকার মশাইয়ের মনে পুঁথি চুরির আইডিয়াটা আসে। ভালো খদ্দেরও রয়েছে একই হোটেলে, মিস্টার হিঙ্গরানি। কিন্তু এই ব্যাপারে 3টে মুশকিল দেখা দেয়। প্রথমটা হলো একজন অবাঞ্ছিত লোক মিস্টার সরকারকে ধাওয়া করে এখানে এসে হাজির হয়, আর সে হলো রূপচাঁদ সিং। ভারী মুশকিল না মিস্টার সরকার? যে গাড়িতে করে আপনি বেহুশ মিস্টার সেনকে নিয়ে গেছিলেন পাহাড় থেকে ফেলে হত্যা করতে, তার ড্রাইভার, যাকে হয়তো আপনি ভালো রকমের ঘুষ দিয়েছিলেন, সে যদি হঠাৎ আরো লোভী হয়ে পড়ে আর আপনাকে ব্ল্যাকমেল করে হুমকি দিয়ে আরো টাকা আদায় করতে চায়, তখন? ভারী মুশকিল না? তখন তো তাকে খতম করা ছাড়া আর কোনো রাস্তা থাকে কি? মিথ্যে মিথ্যে মিথ্যে! মরিয়া হয়ে চিৎকার করে উঠলেন মিস্টার সরকার। কিন্তু যদি প্রমাণ হয় যে তার মাথায় যে গুলিটা লেগেছিল সেটা আপনার এই রিভলভারটা থেকে বেরিয়েছে, তাহলে? মিস্টার সরকার আবার নেতিয়ে পড়লেন। বেশ দেখতে পাচ্ছি যে ভদ্রলোকের সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। আমিও ঘামছি, তবে সেটা শ্বাসরোধ করা উত্তেজনায়। ফেলুদার খাতায় লেখা ছিল কালো দাগ। এখন বুঝতে পারছি সেটা হলো ব্ল্যাকমেল। আমার পাশে লালমোহন বাবু যেন ফেন্সিং ম্যাচ দেখছেন। কথার তলোয়ার খেলায় ফেলুদার জুড়ি নেই, এটা স্বীকার করতেই হবে। আর সে খেলা এখনো শেষ হয়নি। অতএব রূপচাঁদ সিং হলো মার্ডার নাম্বার 1, ফেলুদা বলে চলল। এখন দ্বিতীয় মুশকিলে আসা যাক। সেটা হলো শ্রীক্ষেত্রে গোয়েন্দার আগমন। ফেলু মিত্তিরকে ধোকা না দিয়ে সরকার মশাইয়ের কার্যসিদ্ধি ছিল অসম্ভব। সেখানে বলবো যে বিলাস মজুমদারের ভূমিকায় নিজেকে এস্টাবলিশ করতে এবং নিজের অপরাধ একজন স্মৃতিভ্রষ্ট অসহায় প্রৌঢ়ের স্কন্ধে চাপাতে তিনি বেশ কিছুটা সফল হয়েছিলেন। এই সাফল্যই তার মনে একটা বেপরোয়া ভাব এনে দেয়। পরিকল্পনা খুবই সহজ। পুঁথি এনে দিতে পারলে হিঙ্গরানি কিনবেন। সরাসরি মালিকের কাছ থেকে কেনার কোনো উপায় নেই, কারণ দুর্গাগতি বাবু টাকার লোভ নেই আর পুঁথিগুলো তার প্রাণস্বরূপ। সুতরাং আলমারি থেকে পুঁথি বার করতে হবে। উপায় কি? অতি সহজ। কাজটা করবেন লক্ষণ ভট্টাচার্য, কারণ তিনি এ কাজ বেশ কিছুদিন ধরেই করে আসছেন। আগে পুরো টাকাটা নিজে পকেটস্থ করতেন। এখানে টাকার অঙ্কটা অনেক বেশি, কাজে সেটা অন্যের সঙ্গে শেয়ার করতে কোনো আপত্তি নেই। কিন্তু এখানে একজনের কথা একটু ভাবতে হবে, সেক্রেটারি নিশীথ বোস। ফেলুদা থামল। তারপর লক্ষণ ভট্টাচার্যের দিকে এগিয়ে গিয়ে বলল, মঙ্গলা রোডে কীর্তনের কথা বলেছিলেন না আপনি? লক্ষণ ভট্টাচার্য একটা বেপরোয়া ভাব আনবার চেষ্টা করে বললেন, মিথ্যে বলেছি? না না না, মিথ্যে বলেননি, বলল ফেলুদা। প্রতি সোমবার সেখানে কীর্তন হয় ঠিকই, কিন্তু আপনি যে বলেছিলেন আপনি সেখানে যান, সেটা ঠিক না। আপনি কোনোদিনও যাননি, আমি খোঁজ নিয়েছি। তবে হ্যাঁ, এ বাড়ি থেকে একজন যেতেন,
আর সে হলো নিশীথ বোস। সোমবার বিকালে 5টা থেকে 6:30 নিশীথবাবু বাড়ি থাকেন না, চাকর থাকে। এই সোমবার অর্থাৎ গতকালেও নিশীথবাবু ছিলেন না। আর চাকর, সে তো একটা অপদার্থ, তাকে ঘুষ দিয়ে হাত করার কিছুই না। আপনি দুপুরে মিস্টার সেনের ঘুমের ওষুধের মাত্রা বাড়িয়ে দিয়ে 5:30 তার ঘরে ঢুকে বালিশের নিচ থেকে চাবি বার করে নিয়ে আলমারি থেকে পুঁথি বার করে নিয়ে যান। সেটা মিস্টার সরকারের হাতে তুলে দিতে হবে। তার জন্য অ্যাপয়েন্টমেন্ট হয় ভুজঙ্গ নিবাসের বারান্দায়। আপনি অপেক্ষা করছিলেন সেখানে। আপনার জুতোর ছাপ, আপনার দেয়াশলাইয়ের কাঠি ও পানের পিক তার সাক্ষ্য দিচ্ছে। কিন্তু এই সময় একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। আমরা সবাই কাজ। লক্ষণ ভট্টাচার্য থরথর করে কাঁপছেন, কারণ মিস্টার সরকার ছাড়া ঘরের সবাই দৃষ্টি এখন তার দিকে। ফেলুদা আবার শুরু করলো। একজন আমেরিকান ভদ্রলোক 6:30 আসবেন মিস্টার সেনের পুঁথি দেখতে। তাই 6টার মধ্যে নিশীথবাবু ফিরে আসেন। হয়তো কর্তাকে তখনও ঘুমোতে দেখে তার সন্দেহ হয়। আলমারি খুলে দেখেন পুঁথির বদলে সাদা কাগজ। আপনি বাড়ি নেই। সন্দেহটা নিশ্চয়ই বাড়ে। বাইরে এসে দেখেন বালিতে পায়ের ছাপ। চলে আসেন ভুজঙ্গ নিবাসে। বলুন তো লক্ষণবাবু, এই অবস্থায় কি তাকে বাঁচতে দেয়া চলে? একটি ভোঁতা হাতিয়ার তো ছিল আপনার সঙ্গে, তাই না? তাই দিয়ে তাকে মেরে লাশ সরিয়ে সাগরিকায় ফিরে গিয়ে নিশীথবাবুর বাক্স বিছানা ভুজঙ্গ নিবাসে রেখে হঠাৎ খেয়াল হয় হাতিয়ারের রক্ত লেগে আছে। তখন সেটা সমুদ্রের জলে ফেলতে গিয়ে পথে আমায় দেখে সেটা দিয়ে আমার মাথায় বাড়ি মেরে তারপর সেটাকে জলে ফেলে দেন, তাই তো? ফেলুদা জানে এ প্রশ্নের কোনো উত্তর নেই, কিন্তু তাও সে থামল, কারণ পরের প্রশ্নটায় জোর দেবার জন্য। আদ্যিকালের পুরো বৈঠকখানার 4 দেয়াল কাঁপিয়ে প্রশ্নটা করল সে। কিন্তু তাতেও কি আপনার কার্যসিদ্ধি হয়েছিল? উত্তরটা ফেলুদাই দিল, কারণ লক্ষণ ভট্টাচার্যকে দেখে মনে হয় তিনি বাক্যবাণে আধমরা। না, তাতেও হয়নি। সে পুঁথি হিঙ্গরানি পায়নি, মিস্টার সরকারও পাননি। তাই অন্য পুঁথিটিকে সরাবার দরকার হয়েছিল আজকে। তার আগে, হয়তো কাল রাত্রি, আপনি নিশীথবাবুর মায়ের অসুখের গল্পটি ফেলেছেন। কিন্তু প্রথম দিন এত করেও আপনার পরিশ্রম ব্যর্থ হলো কেন, সেটা এদের একটু বুঝিয়ে বলবেন? বলবেন না? তাহলে আমিই বলি, কারণ এত আশ্চর্য একটি ঘটনা বর্তমান অবস্থায় আপনার পক্ষে গুছিয়ে বলা সম্ভব হবে না। আমি অনেক রহস্যের সমাধান করেছি, কিন্তু বর্তমান রহস্যটি এতই অদ্ভুত ও অসামান্য যে আমাকে বোকা বানিয়ে দিয়েছিল। ভোঁতা হাতিয়ারের কথা আমি বলেছিলাম, কিন্তু সেই ভোঁতা হাতিয়ার যে প্রজ্ঞাপারমিতার পুঁথি, তা আমি কি করে বুঝবো? আপনার হাতে যে আর কিছুই ছিল না, সেটাও বা আমি কি করে বুঝবো? নিজের মাথায় কাঠের পাটটার বাড়ি সত্যও আমি বুঝতে পারিনি। সেই রক্ত লাগা পুঁথি আপনি কেমন করে সরকারের হাতে তুলে দেবেন, আর সরকারই বা হিঙ্গরানীকে দেবেন কেমন করে? হায় 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 হায়! দুর্গাবতী সেন 2 হাত মাথায় দিয়ে উপর হয়ে পড়েছেন। আমার এত স্বাদের পুঁথি শেষটায়! আপনাকে একটা কথা বলি মিস্টার সেন। ফেলুদা দুর্গাবতী বাবুর দিকে এগিয়ে এসেছে। আপনি কি জানেন যে সমুদ্র মাঝে মাঝে দান গ্রহণ করে না, ফিরিয়ে দেয়? এমনকি তৎক্ষণাৎ ফিরিয়ে দেয়। এবার ফেলুদা তার ঝোলার ভেতরে হাত ঢুকিয়ে টেনে বার করলো আরেকটা শালুতে মোড়া পুঁথি। এই নিন আপনার অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা। এটাকে নাই মামা বলতে পারেন। শালু যেমন ছিল তেমনই আছে। পাটার রং ফিকে হয়ে গেছে, তবে লেখা যে খুব বেশি নষ্ট হয়েছে তা বলবো না। কাপড় আর কাঠ ভেদ করে জল বেশি ঢুকতে পারেনি। কিন্তু কিন্তু এ আপনি কেমন করে পেলেন মশাই? লালমোহন বাবু জিজ্ঞেস না করে পারলেন না। ফেলুদা বলল, এই শালুটা আপনিও দেখেছিলেন আজকে সকালে। রাবাই নামের নুলিয়া বাচ্চাটি মাথায় জড়িয়ে বসেছিল। দেখেই সন্দেহ হয়। নুলিয়া বস্তিতে গিয়ে খোঁজ করে আমি আজই সকালে এটা উদ্ধার করি। পুঁথিটা পেয়ে ছেলেটি তার মায়ের কাছে দিয়ে আসে। শালুটা সে নিয়ে নেয়। পাটা আর পুঁথি ওদের ঘরেই সযত্নে রাখা ছিল। 10 টাকা দিয়ে কিনতে হয়েছে আমায়। মিস্টার মহাপাত্র, মিস্টার সরকারের পকেট থেকে পার্সটা নিয়ে তার থেকে 10টা টাকা বের করে আমায় দিন তো। দুর্গাবতী বাবুর বাড়ির ছাদ থেকে সমুদ্রটা যে আরো কত বিশাল দেখায়, সেটা আজ রাতের পাঁচিলের ধারে দাঁড়িয়ে বুঝতে পারলাম। কাল রাত্রে সব চুকে যাবার পর মিস্টার সেন বারবার অনুরোধ করলেন আমরা যেন সকালে তার বাড়িতে এসে কফি খাই। মহিমবাবুর রাত্রে বাপের সঙ্গেই থাকলেন, কারণ নিশীথবাবু নেই, চাকরটাও ঘুষ খেয়ে পালিয়েছে। ফেলুদা কথা দিয়েছে শ্যামলাল বারিককে বলে আরেকজন চাকরের বন্দোবস্ত করে দেবে। রান্নার একটা লোক অবশ্যই আছে, সেই কফি করে এনেছে আমাদের জন্য,
আর সেই ছাতা চেয়ার পেতে আমাদের বসবার জায়গা করে দিয়েছে। এখানে বলে রাখি, পুঁথি উদ্ধার করার জন্য ফেলুদা যা পারিশ্রমিক পেয়েছে তাতে ওর গত 3 মাসের বসে থাকা পুষিয়ে গেছে। অবশ্যই ওর স্বভাব অনুযায়ী প্রথমে টাকা নিতে আপত্তি করেছিল, কিন্তু শেষে বাপ ছেলের পীড়াপিড়িতে চেক নিতেই হলো। লালমোহন বাবু পরে বলেছিলেন, আপনি না নিলে আপনার মাথায় আবার ব্লান্ট ইনস্ট্রুমেন্টের বাড়ি পড়তো, আর সেটা মারতুম আমি। এসব ব্যাপারে আপনার হ্যাঁ না না হ্যাঁ ভাবটা ডিসগাস্টিং। কফি খেতে খেতেই ফেলুদা বলল, আপনি কি জানেন মিস্টার সেন, আমার কাছে সবচেয়ে বড় রহস্য ছিল আপনার গাউট। দুর্গাগতি বাবু কপালে ভুরু তুলে বললেন, কেন, এতে রহস্যের কি আছে? বুড়ো মানুষের গাউট হতে পারে না? কিন্তু গাউট নিয়েই তো আপনি সকাল সন্ধ্যে সমুদ্রের ধারে দিব্যি হেঁটে বেড়ান। গোড়ায় এসে পায়ের ছাপ দেখেছি এবং মূর্খের মতো ভেবেছি সেটা বিলাস মজুমদারের ফুটপ্রিন্ট, কিন্তু কাল যে সচক্ষে আপনাকে দেখলাম। তাতে কি প্রমাণ হলো মিস্টার মিত্তির, গাউটের যন্ত্রণা যে সর্বক্ষণ স্থায়ী এমন তো নয়? কিন্তু আপনার পায়ের ছাপ যে অন্য কথা বলছে মিস্টার সেন। সে কথাটা কাল রাত্রে বলিনি, কারণ আমার বিশ্বাস কথাটা আপনি গোপন রাখতে চান। কিন্তু মুশকিল হচ্ছে কি, গোয়েন্দার কাছ থেকে যে সবকিছু গোপন রাখা যায় না। আপনার বাঁ হাতে লাঠিটাই যে শুধু তাৎপর্যপূর্ণ তা তো নয়, আপনার দুটো জুতোর ছাপে যে বেবিল রয়েছে। দুর্গাগতি বাবু চুপ করে চেয়ে আছেন ফেলুদার দিকে। ফেলুদা বলে চলল, সেদিন কাঠমান্ডুর বীর হাসপাতালে ফোন করে বিলাস মজুমদারের ইনজুরির ব্যাপারটা কনফার্মড হয়। সেখানে ওই সময় পাহাড় থেকে পড়ে জখম হওয়া আর কোনো পেশেন্ট আসেনি। শেষে গাইডবুকে দেখলাম কাঠমান্ডুর কাছেই পাটানে আর একটা হাসপাতাল আছে, শান্তা ভবন। সেখানে ফোন করে জানি যে দুর্গাগতি সেন অক্টোবর থেকে জানুয়ারির গোড়া পর্যন্ত সেখানে ছিলেন। আপনার ইনজুরির বর্ণনাও তারা দিলেন। দুর্গাগতি বাবুর মুখের চেহারা পাল্টে গেছে। একটুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বললেন, নিশীথ জানতো যে আমি ব্যাপারটা কাউকে জানতে দিতে চাই না। সকালে কেউ আসার থাকলে ওই ব্যান্ডেজ বেঁধে দিত, আর জিজ্ঞেস করলে বলতো গাউট। আজ মহিম বেঁধে দিয়েছে ব্যান্ডেজ। এই জিনিস আমি প্রচার করতে চাইনি মিস্টার মিত্তির। একটা মহামূল্য পুঁথি হারানোর চেয়ে এটা কিছু কম ট্র্যাজিক নয়। কিন্তু আপনি যখন বুঝিয়েই ফেলেছেন। দুর্গাগতি বাবু তার পায়ের ট্রাউজারটা বেশ খানিকটা উপরে তুললেন। অবাক হয়ে দেখলাম ব্যান্ডেজটা শুধু গোড়ালের ইঞ্চি 3 উপর অবধি। তার উপরে আসল পায়ের বদলে রয়েছে কাঠ আর প্লাস্টিকে তৈরি যান্ত্রিক পা।